হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি উৎস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ বা হাইড্রোস্ট্যাটিক্স অ্যান্ড অ্যাটমসফেরিক প্রেসার। আজকে আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাপ বা প্রেসার, এবং বিশেষ করে তরলের চাপ বা তরলের প্রেসার। চাপ কী জিনিস আমরা আগেই বল সম্পর্কে পড়েছি, এটা তোমরা অনেক আগে পড়েছো বল সম্পর্কে, বল কী জিনিস। আর আজকে আমরা পড়ব চাপ কী জিনিস। ধরো তোমার কাছে কোনো একটা এরকমভাবে তল রাখা আছে, এটা একটা তল। এবার তুমি উপর থেকে একটা বল প্রয়োগ করছো, এই তলের উপর একটা বল প্রয়োগ করছো, সেটা হচ্ছে তোমার এই বলের পরিমাণ হচ্ছে এফ, এবং এই পুরো ক্ষেত্রফল জুড়ে এই যে তল আছে এই তলের পুরো ক্ষেত্রফল জুড়ে কাজ করছে। তাহলে এই তলের ক্ষেত্রফল যদি আমি এ বলি, তার মানে যে এই যে বল কাজ করছে সেটা পুরোটাই এ ক্ষেত্রফলের উপর কাজ করছে। এবার যদি ধরো যে তোমার ক্ষেত্রে এই এ ক্ষেত্রফল যেটা আছে সেটা যদি আরও ছোট হতো, এটা যদি আরও ছোট হতো, কিন্তু তোমার যদি এই বলের পরিমাণ যদি সমান থাকতো, তাহলে কি মনে হতো যে এই ছোট ক্ষেত্রফলের উপরে কোথাও না কোথাও একটু বেশি পরিমাণ তোমার বলের কোনো কিছু একটা অনুভব হবে, যে এখানে কিছু একটা বেশি আছে এই যে বড় জায়গাটার তুলনায়। কারণ হচ্ছে বড় জায়গাতে যখন তোমার বল কাজ করবে, তোমার অনেকটা বড় জায়গা জুড়ে যখন কাজ করবে, তখন তার যে এই বলের যে একটা প্রভাব সেটা কম পড়বে। কিন্তু যদি ছোট ক্ষেত্রফল নাও, তাহলে এই বলেরই প্রভাব কিন্তু বেশি হবে। এই যে বলের প্রভাব তুমি পাচ্ছ সেটাকে আমরা বলি চাপ। যে বলের যে চাপ হচ্ছে সেটা হচ্ছে বলের চাপ। এবার যদি তোমার বেশি ক্ষেত্রফল হয় সেক্ষেত্রে তোমার চাপ কম হবে, আর যদি কম ক্ষেত্রফল হয় তাহলে একই পরিমাণ যদি বল থাকে তাহলে কি হবে না, চাপ বেশি হবে। এই যে চাপ, এটা কিন্তু আসছে কি বলের প্রভাব, তুমি যেটা ফিল করছো, তুমি যেটা অনুভব করছো। আর এই চাপকে আমরা এইভাবে লিখি যে চাপ সমান হচ্ছে যে প্রযুক্ত যে অভিলম্ব বল, মানে লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকে বলা হয় অভিলম্ব বল। অভিলম্ব বল বাই হচ্ছে ক্ষেত্রফল, এটাই হচ্ছে চাপের সংজ্ঞা। তাহলে যদি ক্ষেত্রফল বেশি হয় তাহলে কী হবে, চাপ কমে যাবে। আর যদি ক্ষেত্রফল বাড়ে তাহলে চাপ কমবে, ক্ষেত্রফল যদি কমে তাহলে চাপ বাড়বে। তাহলে এবার যদি আমি ক্ষেত্রফল যদি 1 হয়, এ সমান যদি আমি এক লিখি, মানে পি, চাপকে সবসময় প্রেসার বা পি দিয়ে লেখা হয়, আর বলকে এফ আর ক্ষেত্রফলকে এ, তাহলে পি সমান হচ্ছে এফ বাই এ। এবার ধরো এ সমান যদি 1 হয় তাহলে পি সমান এফ। তার মানে কি, এ সমান 1 মানে হচ্ছে একক ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল যদি হয় তাহলে কি, যে পরিমাণ তোমার অভিলম্ব বল প্রয়োগ হবে সেটাই হচ্ছে সেখানকার চাপ নির্দেশ করবে। তাই একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত অভিলম্ব বলকে কি বলা হয়, চাপ বলা হয়। এবার আমাদের বাস্তব জীবনে অনেক এরকম উদাহরণ আছে যে ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে যত তুমি এই ক্ষেত্রফল কমিয়ে দেবে তোমার চাপ তত বেড়ে যাবে। মানে সমান বল প্রয়োগ করা সত্ত্বেও তুমি যদি কমিয়ে দাও, ক্ষেত্রফল যদি কমিয়ে দাও, তাহলে চাপ বেশি হবে এবং তুমি তাড়াতাড়ি কাজ করতে পারবে। যেমন ধরো একটা পেরেক যদি নাও, এরকমভাবে একটা পেরেক যদি নাও, তুমি দেখবে পেরেকের যেটা নিচের দিকে অংশ থাকে সেটা অনেক ছুঁচোলা থাকে। এবার যখন তুমি একটা হাতুড়ি দিয়ে এইভাবে বল প্রয়োগ করছো এ পরিমাণ, এই পেরেকের যেহেতু এখানে ক্ষেত্রফল কম তাই চাপ বেশি, তাই তুমি যদি কোনো কিছুতে, কোনো দেওয়ালে বা মাটিতে তুমি যদি পেরেকটাকে পুঁততে চাও, তাহলে পরে সেটা সহজেই কিন্তু ভিতরে গেঁথে যাবে। আবার তুমি একটা বালিতে তুমি যদি দাঁড়িয়ে আছো, আরেকবার শুয়ে আছো, তুমি দেখবে যখন শুয়ে থাকবে তখন বালি কিন্তু নিচে বেশি যাবে না, কিন্তু যখন দাঁড়িয়ে থাকবে তখন কিন্তু তোমার পা কিন্তু বালিতে বেশি ঢুকে যাবে। কারণই হচ্ছে যখন তুমি শুয়ে থাকছো তখন তোমার ক্ষেত্রফল বেশি, তাই সেক্ষেত্রে তোমার যে চাপ সেটা কিন্তু কম। আর যখন তুমি দাঁড়িয়ে থাকবে তখন তোমার পুরোটাই, তুমি যে দাঁড়িয়ে আছো তোমার পুরো দেহর যে ভর সেটা কাজ করবে এই পা, যে দুটো পা আছে আর যে অঞ্চলটা জুড়ে তোমার দুটো পা আছে সেই অঞ্চলটার উপর দিয়ে।
এবং সেটা কিন্তু অনেকটাই কম শুয়ে থাকার যে তার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখতে পাবে যখন তুমি দাঁড়িয়ে থাকছো তখন তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের চেয়ে ক্ষেত্রফল অনেক কম হবে, তাই চাপ কী হবে, চাপ বেশি হবে, তাই তোমার পা বালিতে বেশি ঢুকে যাবে। তো এরকম প্রত্যেক জীবনে অনেক এক্সাম্পল আছে। তাহলে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। সেরকমই তরলের ক্ষেত্রেও চাপ পাওয়া যায়, তরলেরও চাপ আছে। তুমি যদি একটা বিকারে বা কন্টেনারে কোনো একটা পাত্রে যদি এরকম কিছু একটা তরল নাও, তরল বলতে ধরো জল নিলাম, জল বা কেরোসিন বা এমন কিছু জিনিস যেটা তরল, তুমি দেখতে পাবে যে এই যে তরলটা তুমি নিয়েছো, এই তরলের একটা নির্দিষ্ট চাপ আছে, কারণ সে প্রত্যেকটা এই যে তল, যে তোমার পাত্রের যে দেওয়াল আছে বা যে পাদদেশ আছে নিচের দিকে, এইখানে কি করবে, ও সর্বদিকে কি করবে, বল প্রয়োগ করবে। এই তরল সব দিকে বল প্রয়োগ করবে, সেই তরলটা বেরিয়ে আসার চেষ্টা করবে। কারণ তুমি যদি ধরো, তুমি এটা কি করে ফিল করবে, ধরো তুমি একটা ছোট্ট একটা ছিদ্র করে দাও ওই পাত্রের মধ্যে, তুমি দেখতে পাবে জল বেরিয়ে আসবে, রাইট? তুমি যদি ছিদ্র করে দাও জল বেরিয়ে আসবে, এবং তুমি একটা আঙুল দিয়ে, তোমার যে হাতের আঙুল দিয়ে তুমি সেটাকে বন্ধ করার যদি চেষ্টা করো, তুমি দেখতে পাবে বা বুঝতে পারবে যে তোমার হাতেরও আঙুলের ওপরে একটা চাপ পড়ছে, মানে কেউ একটা ধাক্কা মারছে। তো সেটাই হচ্ছে তরলের চাপ, সেটাই হচ্ছে তরলের চাপ। এটা হচ্ছে কারণ হচ্ছে ওই তরল, যে তরলটা আছে সেই তরল চাপ দিচ্ছে, কারণ সে বল, চাপ মানে হচ্ছে বল দিচ্ছে, এবং সেই বলটা হচ্ছে যদি আমি একটি একক ক্ষেত্রফলের উপর পরিমাপ করো, একক ক্ষেত্রফলের উপরে, এই একক ক্ষেত্রফলের উপরে যে প্রযুক্ত অভিলম্ব বল, সেটাই হচ্ছে চাপ। তাহলে তরলের চাপ বলতে বোঝায় যে একটি পাত্রের মধ্যে বা একটি তরল যে পরিমাণ একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করে, সেটা হচ্ছে তরলের চাপ, এবং সেটা আসে তার কারণ হচ্ছে তরলের যে ওজন, সেখান থেকে। তরলের যেহেতু ওজন আছে সেই জন্যই, যখনই কোনো বস্তুর ওজন থাকবে তার চাপ থাকবে, যদি ওজন না থাকে তাহলে চাপ থাকবে না। তরলের যে ওজন থাকলেই চাপ থাকবে, এই তরলের ওজনের জন্যই কী হয়, চাপ থাকে। এবার ধরো যে আমি যদি ধরে নিলাম যে এই তরল কোনো একটা ক্ষেত্রফলের উপরে তোমার এ পরিমাণ যদি ক্ষেত্রফলের উপরে তরলের যে পরিমাণ বল প্রয়োগ হচ্ছে সেটা যদি এফ হয়, তাহলে চাপ হবে পি সমান হচ্ছে এফ বাই এ। এটা হচ্ছে তরলের চাপ। যদি এবার এই তরলটা স্থির থাকে, তরল যদি স্থির থাকে, তাহলে সেই চাপকে বলা হয় উৎস্থৈতিক চাপ। উৎস্থৈতিক চাপ, বা ইংরেজিতে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার, উৎস্থৈতিক চাপ। একটা স্থির তরল মানেই হচ্ছে উৎস্থৈতিক, স্থির যখন থাকবে তখন সেটা হচ্ছে উৎস্থৈতিক, আর তার যে চাপ সেটাকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক প্রেসার। এবার তুমি দেখতে পাবে তাহলে এফ সমান আমি লিখতে পারি যে পি গণিত এ। এফ সমান হচ্ছে পি গণিত এ। এই এফকে বলা হয়, এই যে বল, অভিলম্ব বল, এটাকে বলা হয় ঘাত। বলের বদলে বলা হয় ঘাত, তরলের ঘাত, তরলের ঘাত। তাহলে তরলের ঘাত হচ্ছে কি, চাপ গণিত হচ্ছে ক্ষেত্রফল। তরলের ঘাত হচ্ছে চাপ গণিত ক্ষেত্রফল। তার মানে এই যে তরল, যে কোনো একটা তরল রাখা আছে, এই তরল যে একক ক্ষেত্রফলের উপরে, মানে তোমার একটা একক ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে তার ঘাত, আর ঘাত সমান হচ্ছে চাপ গণিত ক্ষেত্রফল। এবার ঘাত হচ্ছে একটা বল, ঘাত হচ্ছে একটা বল, তাই এটা একটি কি, ভেক্টর রাশি, ভেক্টর রাশি। আর চাপ, চাপ কি হয়, চাপ একটি স্কেলার রাশি, স্কেলার রাশি। কারণ হচ্ছে যে বলের একটা নির্দিষ্ট দিক আছে, কিন্তু চাপের নির্দিষ্ট কোনো দিক নেই, এটি সমান, সব দিকেই কাজ করে, সব দিকে সমানভাবে কাজ করে, এর কোনো দিক নেই, তাই এটি একটি স্কেলার রাশি, মান আছে দিক নেই। চাপাঘাতের একক কি, তাহলে চাপের একক, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে আমি যদি ধরো সিজিএস পদ্ধতিতে করি, সিজিএস পদ্ধতিতে বলের একক কি, ডাইন, আর ক্ষেত্রফল হচ্ছে সেমি স্কোয়ার, তাহলে ডাইন পার সেমি স্কোয়ার।
এসআই পদ্ধতিতে যদি বার করি, এসআই পদ্ধতিতে বলের একক কি নিউটন, ক্ষেত্রফল হচ্ছে মিটার স্কোয়ার, তার মানে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার। আর এই নিউটন পার মিটার স্কোয়ার বা নিউটন পার মিটার স্কোয়ার এটাকে বলা হয় পাস্কাল। তাহলে চাপের এসআই একক হচ্ছে পাস্কাল। আর যদি এদের মধ্যে সম্পর্ক বার করো তাহলে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান আছে, এবার 1 নিউটন মানে কি 10⁵ ডাইন, আর 1 মিটার স্কোয়ার মানে 10⁴ সেমি স্কোয়ার। তার মানে দেখো 10⁴ 10⁵ মানে 10 ডাইন সেমি স্কোয়ার। তো এটা হচ্ছে এসআই আর সিজিএস পদ্ধতির মধ্যে সম্পর্ক। আর একটা একক আছে যেটাকে বলা হয় অভিকর্ষীয় একক, অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় এককে মানে যেটা জি থাকে না, অভিকর্ষজ ত্বরণ, যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটাকে আবার ওয়েট বলে লেখা হয়, ওয়েট। তো সেই জন্য তুমি যদি সিজিএস পদ্ধতি করো তাহলে আমি এইভাবে লিখতে পারি যে তোমার যে ডাইন সেটাকে লিখতে পারো যে ডাইন মানে কি বল মানে কি ভর গণিত ত্বরণ, রাইট, এমজি। তাহলে এই ভর হচ্ছে তোমার হচ্ছে যেটা ভর থাকবে এম, আর এটা হচ্ছে ত্বরণ হচ্ছে ধরো জি, অভিকর্ষ ত্বরণ। এটাকে হচ্ছে এটার জন্য তার যেহেতু ওজন আসে সেই জন্য এটাকে ওয়েট বলে ব্যাখ্যা করা হয়। তাহলে মানে তোমার সিজিএস পদ্ধতিতে তোমার ভর হচ্ছে গ্রাম আর জিকে লিখবো ওয়েট, তাহলে গ্রাম ওয়েট। আর তোমার যেহেতু এখানে সেমি স্কোয়ার আছে তার সেমি স্কোয়ার, তাহলে গ্রাম ওয়েট পার সেমি স্কোয়ার হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে হচ্ছে গ্রামের জায়গায় হয়ে যাবে কেজি ওয়েট পার সেমি স্কোয়ার। মানে বলকে বা ঘাতকে এসআই পদ্ধতিতে কেজি ওয়েট আর সিজিএস পদ্ধতিতে গ্রাম ওয়েট লেখা হয়। এবার আসছি মাত্রা। তাহলে চাপের মাত্রা যদি বার করি, চাপের মাত্রা কি বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা কি mL/t-2 বাই ক্ষেত্রফল হচ্ছে L স্কোয়ার, তার মানে mL-1t-2। আর ঘাত হচ্ছে বল, তাই ঘাতের তো একই ব্যাপার, তার মানে mL/t-2। ঘাত আর বলের একক আর মাত্রা হচ্ছে অভিন্ন। এবার আমরা তরলের মধ্যে কোনো বিন্দুতে কতটা চাপ পড়ছে সেটা পরিমাপ করব। তো সেই জন্য যে একটা তরলের মধ্যে কতটা চাপ আছে সেই জন্য আমরা কি করব, একটা কন্টেনার নেব এরকমভাবে এবং তাতে কিছু একটা তরল রেখে দেব। এবার আমি দেখব যে কোনো একটা পজিশনে, কোনো একটা অবস্থানে, এটা হচ্ছে তোমার অনুভূমিক তল, ঠিক আছে। তরলের যে সবথেকে এটাকে বলা হয় মুক্ত তল, মানে যতদূর অবধি তোমার জল থাকবে তার যে এই যে যেখানে তোমার যে এখানে বাতাস থাকবে আর এখানে তোমার যে তরল থাকবে তার যে মধ্যবর্তী তল বা বিভেদ তল সেটাকে বলা হয় তরলের মুক্ত তল। এবং কোনো একটা বিন্দুতে ধরো তরলের ভিতরে অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে আমি কি করব, আমাকে চাপ বার করতে হবে যে তরলের চাপ কতটা। তো আমি কি করব না, এই বিন্দু ধরো আমার একটা বিন্দু হচ্ছে সি, এই বিন্দুর চারিদিকে আমি একটা ক্ষেত্রফল কল্পনা করব, অনুভূমিকভাবে ক্ষেত্রফল কল্পনা করব যার ক্ষেত্রফল হচ্ছে এ। এবার এই বিন্দুটা এই মুক্ততল থেকে কত দূরে আছে সেটা আমি লিখলাম, ধরো যে এই মুক্ততল থেকে এটা হচ্ছে এইচ পরিমাণ গভীরতায় আছে। তাহলে এই যে যদি আমি এ ক্ষেত্রফল কল্পনা করি তাহলে এই পুরো অঞ্চলটা কতটা আয়তনে থাকবে, তাহলে এটা হচ্ছে নিচে হচ্ছে এ পুরোটা ক্ষেত্রফল আর উচ্চতা হচ্ছে এইচ। তার মানে পুরো এই যে তরলের যে আয়তন সেটা কত হবে, তরলের আয়তনে দেখো যে নিচের ক্ষেত্রফল হচ্ছে এ গণিত হচ্ছে উচ্চতা এইচ, তাহলে তরলের আয়তন কতটা হবে, তরলের আয়তন হচ্ছে এ গণিত এইচ। মানে আমি এটা কিন্তু কল্পনা করেছি যে আমি একটা সি বিন্দু নিলাম, সেটা হচ্ছে তরলের মুক্ততল থেকে এইচ গভীরতায় এবং তার চারিদিকে আমি এ ক্ষেত্রফল বিশিষ্ট একটি তরল স্তম্ভ কল্পনা করলাম এবং তার আয়তন হচ্ছে পুরোটা হচ্ছে এ ইন্টু এইচ। এটা হচ্ছে তরল স্তম্ভ। এটা কিন্তু আমরা পুরোটাই কল্পনা করলাম যে এই যে তরল স্তম্ভ তার জন্য চাপ কতটা হবে সেটা বার করব। তাহলে এই তরল স্তম্ভের চাপ মানে কি, বল বাই ক্ষেত্রফল। এর বলটা কি, বলটা হচ্ছে এই যে তরল স্তম্ভ আমার আছে, এই যে তরল স্তম্ভে যেটা ওজন সেটাই হচ্ছে বল কাজ করছে।
এই ওজনটা কী হচ্ছে, নিচের দিকে চাপ দিচ্ছে, নিচের দিকে বল প্রয়োগ করছে, সেই ওজনের জন্যই। তাহলে এই ওজনটা কার, তলস্তম্ভের ওজন, আর সেটা হচ্ছে বল। এবার তলস্তম্ভের ওজন কতটা, তাহলে ওজন যদি বার করি, ওজন হচ্ছে, আমরা কি জানি, ওজন হচ্ছে এম গণিত জি, রাইট। এম হচ্ছে যে তলস্তম্ভের ভর, তরল স্তম্ভের ভর, গণিত হচ্ছে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এবার তরলস্তম্ভের ভর মানে কি, ভর মানে হচ্ছে যে তরলস্তম্ভের আয়তন, তরল স্তম্ভের আয়তন, গণিত হচ্ছে ঘনত্ব, তরলের ঘনত্ব, গণিত জি। এবার তরলস্তম্ভের আয়তন কতটা সেটা আমরা বার করেছি এ গণিত এইচ। তাহলে এ গণিত এইচ, ঘনত্ব আমি ধরে নিলাম রো। তাহলে ঘনত্ব যদি রো হয় তাহলে এটা হবে এ এইচ রো জি, এটা হচ্ছে তোমার ওজন, আর এটাই হচ্ছে বল। তাহলে বল সমান হচ্ছে এইচ রো জি। তাহলে চাপ কত হবে, চাপ হবে, বল হচ্ছে এ এইচ রো জি বাই হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে এ, তার মানে এ কেটে গেল, এইচ রো জি। তাহলে এইটাই হচ্ছে ওই তরল স্তম্ভের চাপ, এইচ রো জি। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো এ নেই, এই এইচ রো জির মধ্যে কিন্তু এ নেই। তার মানেই হচ্ছে যে তুমি যে তরলস্তম্ভ, এই যে বিকারের মধ্যে তুমি একটা ছোট্ট একটা তরলস্তম্ভ ধরে নিয়েছিলে এবং তার ক্ষেত্রফল এ ধরে নিয়েছিলে, সেটা কিন্তু ম্যাটার করে না যে তুমি কতটা ক্ষেত্রফল ধরেছিলে। এটা কিন্তু পুরোটার ক্ষেত্রেই কিন্তু একই, যে পুরো তরলের ক্ষেত্রেই এই বিন্দুতে কিন্তু চাপ হচ্ছে এইচ রো জি, এবং এইচটা ম্যাটার করে। এইচ মানে এই মুক্ততল থেকে কতটা নিচে সেটা ইম্পর্টেন্ট, যে এই যে এইচ হচ্ছে কি, মুক্ততল থেকে কতটা নিচে, সেই তুমি যে বিন্দুতে তুমি চাপটা পরিমাপ করতে চাও সেই গভীরতাটা ইম্পর্টেন্ট, গভীরতাটা ইম্পর্টেন্ট। কিন্তু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটা সেটা ইম্পর্টেন্ট করে না। তাই তুমি যে কোনো তল নিয়ে নাও, একটা অনুভূমিক তল নিয়ে নাও, যে কোনো ওই অনুভূমিক তলে, এই অনুভূমিক তলে সব জায়গাতে কিন্তু কী হবে, চাপ সমান হবে। তোমার যদি গভীরতা সমান থাকে তাহলে চাপ কিন্তু সমান থাকবে। তাহলে এক্ষেত্রে আমি কি কি পেলাম, তাহলে চাপ হচ্ছে পি হচ্ছে তরলের চাপ হচ্ছে এইচ গণিত রো গণিত জি। এইচ হচ্ছে গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। এবার যদি তোমার গভীরতা পরিবর্তন হয়, ঠিক আছে, ধরো তরলের ঘনত্ব আর অভিকর্ষজ ত্বরণ একই, তার মানে একটা তরলের মধ্যে তোমার যদি বিভিন্ন গভীরতায়, মানে গভীরতা মানে কি, তরলের যে মুক্ততল সেখান থেকে দূরত্ব, তাহলে তোমার যদি এইখানে যদি আমি মাপি, এইখানে যে চাপটা হবে, এখানে ধরো এটা হচ্ছে পি1, আর আরও যদি গভীরে গেলাম এইখানে, এটা হচ্ছে ধরো পি2, আরও গভীরে গেলাম মানে এই নিচে একবারে, সেটা হচ্ছে পি3। তাহলে বলতে পারো যে যত গভীরতা তোমার বাড়বে তোমার চাপ বাড়বে। তার মানে এই পি3 হবে সব থেকে বেশি, তাহলে পি3 হবে সব থেকে বেশি, আর পি2 হচ্ছে তারপরে, আর তারপরে হচ্ছে পি1। মানে তোমার গভীরতা যত বেশি হবে চাপ তত বেশি হবে। এবার ধরো গভীরতা সমান, মানে হচ্ছে তোমার এইভাবে বিকার নিলে কোনো একটা জায়গাতে, এটা হচ্ছে তোমার মুক্ততল, সেখান থেকে তোমার হচ্ছে গভীরতা এটা সমান, এবং এই গভীরতায় বিভিন্ন জায়গায় কিন্তু তোমার চাপ কিন্তু সমান হবে। এবার গভীরতার সমান ধরো অভিকর্ষ ত্বরণ সমান, তরলের ঘনত্ব যদি আলাদা হয়, তার মানে তুমি তরলের ঘনত্ব মানে কি, দুটো তরল নিলে, একটা তরল হচ্ছে ধরো জল নিলে, আর একটা তরল তুমি পারদ নিলে, তুমি দেখতে পাবে যে যে তরলের ঘনত্ব যত বেশি তার চাপ তত বেশি। মানে তোমার গভীরতা একই হলেও, মানে ধরো দুটো এরকম কন্টেনার নিয়েছো, একটাতে তুমি জল রাখলে আর একটাতে যদি পারদ রাখো, তাহলে একই উচ্চতা থেকে, মানে ধরো একই পরিমাণ উচ্চতা অবধি তোমার তরল আছে এবং একই গভীরতায় তুমি পরিমাপ করছো এবং একই অবস্থানে, যাতে অভিকর্ষ ত্বরণ সমান হয়, তুমি দেখতে পাবে যে পারদের ক্ষেত্রে, যেখানে পারদ আছে সেখানে একই গভীরতায় কিন্তু চাপ বেশি হবে, কারণ পারদের ঘনত্ব বেশি। আবার ধরো এবার গভীরতা সমান ঘনত্ব সমান, মানে হচ্ছে তুমি একই পরিমাণ তরল একই পরিমাণ গভীরতায় পরিমাপ করবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ আলাদা হলো। অভিকর্ষ ত্বরণ কখন আলাদা হয়, বিভিন্ন কারণের জন্য হয়। একটা হচ্ছে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে যাও, বা ভূপৃষ্ঠ থেকে অনেক ভেতরে মানে ভূগর্ভে যাও, বা যদি তুমি তোমার যে পৃথিবীর যে একটা মেরু অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে তোমার কি হয়, অভিকর্ষ ত্বরণের পরিবর্তন হয়। নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান অনেক কম হয়, অনেক কম হলে সেখানে চাপ অনেক কম হবে, আর মেরু অঞ্চলে চাপ অনেক বেশি হবে।
তো সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, যে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হলে, ঘনত্ব পরিবর্তন হলে বা গভীরতা পরিবর্তন হলে চাপ পরিবর্তন হবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট, যে যখনই আমি বলি না এরকমভাবে একটা তরল আছে, তো তরলের চাপ আছে, তরলের চাপ আমরা জানলাম যে পি সমান হচ্ছে এইচ রো জি। তার সাথে সাথে যেহেতু আমাদের চারিপাশে কী আছে, বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডল আছে, এই বায়ুমণ্ডলের নিজস্ব একটা ওজনও আছে, এবং এই ওজনের জন্য তার একটা চাপ আছে যেটাকে বলা হয় বায়ুমণ্ডলীয় চাপ। এটা আমরা এই চ্যাপ্টারের শেষে পড়ব, বায়ুমণ্ডলীয় চাপ সম্পর্কে। এবং জেনে রাখো এই বায়ুমণ্ডলীয় চাপকে বলা হয় যে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, পারস্তম্ভের চাপের সমান। মানে একটা যদি ধরো এরকম পারস্তম্ভ নিয়ে নিই, এটা ধরো পুরোটাই পারদ আছে এবং তার উচ্চতা যদি 76 সেমি হয়, তাহলে এই উচ্চতার এই যে পারস্তম্ভ তার যে চাপ এখানে পড়বে সেটাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান। তার মানে 76 সেমি এটা হচ্ছে উচ্চতা, তাহলে আমরা জানি যে চাপ কত হবে, পি সমান এইচ রো জি। জি আমরা জানি, রো হচ্ছে পারদের ঘনত্ব, সেটা হচ্ছে 13.6 গ্রাম পার সেমি কিউব, আর এইচ হচ্ছে 76 সেমি। তুমি যদি ক্যালকুলেট করো তাহলে তুমি সেটা পাবে বায়ুমণ্ডলীয় চাপ, সেটা হচ্ছে তোমার হচ্ছে 1.013 10⁶ আর ডাইন পার সেমি স্কোয়ার। এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের মান। এবার তুমি এবার সব জায়গাতেই বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, তাই তরলের যে মুক্ত তলে সেখানে কিন্তু চাপ শূন্য নয়, সেখানে থাকে কি বায়ুমণ্ডলীয় চাপ, সেটাকে আমি বি দিয়ে লিখি। আর তরলের গভীরে ভিতরে বায়ুমণ্ডলীয় চাপ তো থাকবেই, তার সাথে থাকবে যে তরলের যে নিজস্ব এই যে উচ্চতার জন্য গভীরতার জন্য যে চাপ, সেটা হচ্ছে এইচ রো জি। তাহলে মুক্ত তলে থাকছে বায়ুমণ্ডলীয় চাপ, আর ভিতরে থাকছে বায়ুমণ্ডলীয় চাপ যুক্ত হচ্ছে প্লাস হচ্ছে এইচ রো জি, যেটা হচ্ছে তরলের চাপ। ঠিক আছে, তাহলে দুটো চাপ আসছে। এবার আমরা দেখে নেব যে একটা যদি স্থির এরকম একটা কন্টেনারে যদি আমার স্থির তরল থাকে, এরকমভাবে তরল আছে, স্থির তরল আছে, তাহলে আমি কোনো বিন্দুতে চাপের বৈশিষ্ট্য কী বা চাপের কিছু ধর্ম সম্পর্কে জানব। এবার সেই জন্য একটা পরীক্ষা, ছোটোখাটো পরীক্ষা করা যেতে পারে। সেটা হচ্ছে যে ধরো একটা এরকম ফানেল নিলাম, কাঁচের ফানেল নিয়ে সেটাকে একটা এখানে একটা কাঁচ নল আছে, একটা রাবারের নল দিয়ে এটা যুক্ত করে একটা এইভাবে একটা দেখো কাঁচ নল আছে, এই কাঁচ নলের সাথে যুক্ত করা হলো, এবং সেখানে একটা স্কেল লাগানো আছে এরকম, এবং সেখানে একটা ছোট্ট একটা জলের বিন্দু রাখা আছে আই। আর এই যে ফানেলটাকে একটা কন্টেনারের মধ্যে যদি রাখি, এরকম জল যদি থাকে, তাহলে দেখতে পাবে যে তুমি যদি এখানে একটা রাবারের পাতা দিয়ে এটাকে ঢাকা আছে, তুমি যদি এই ফানেলটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাও, তাহলে তুমি দেখতে পাবে যে এই যে এখানে এবার তুমি ফানেলটাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেলে এখানে চাপ বিভিন্ন হবে। এবার চাপ পরিবর্তন হলে এখানে কি হবে, যে এখানে যে ভেতরের যে বায়ু সেখানে চাপ পড়বে এবং সেটা এখানে গিয়ে এখানে ধাক্কা মারবে এবং সেটা এখানে গিয়ে সরে যাবে, ডান দিকে সরে যাবে। মানে চাপ বাড়লে এই যে জলের যে রঙিন জল, এটা হচ্ছে রঙিন জল, ছোট্ট বিন্দু, সেটা হচ্ছে রঙিন জলের বিন্দু, সেটা হচ্ছে ডান দিকে সরে যাবে। আর যদি চাপ কমে তাহলে এটা বাম দিকে সরে যাবে, যদি চাপ বাড়ে তাহলে ডান দিকে সরবে, যদি চাপ কমে তাহলে বাম দিকে সরবে। এবং তুমি দেখতে পাবে যে যদি তুমি এরকম একটা যে এটাকে এইভাবে তুমি এটা নিয়ে এসছো, ঠিক আছে, এটাকে, তো এটা হচ্ছে ফানেল। এই তুমি যদি উপর থেকে নিচের দিকে নামতে থাকো তাহলে কী হবে, চাপ বাড়বে। তাহলে চাপ বাড়লে কী হবে, এটা এই যে রঙিন জলটা এটা ডান দিকে সরে যাবে। আবার একই অনুভূমিক তলে তুমি যদি রাখো এবং প্রত্যেকটা এইখানে একবার নিয়ে এলে, এখানে একবার নিয়ে এলে, এখানে একবার নিয়ে এলে, এখানে নিয়ে এলে, তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু স্থির থাকবে, মানে ওই রঙিন জলটা স্থির থাকবে। তার মানে কি, যে একই অনুভূমিক তলে তোমার চাপ হচ্ছে সমান হবে, চাপ সমান। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বললাম যে তুমি যদি উপর থেকে নিচের দিকে নাম, মানে পুরোটাতে যদি ধরো তরল থাকে, তুমি উপর থেকে নিচের দিকে নামলে তুমি দেখতে পাবে চাপ বাড়ছে ও ডান দিকে বারবার সরে যাচ্ছে। মানে কি, গভীরতা বাড়লে চাপ বাড়বে, আর একই অনুভূমিক তলে হচ্ছে চাপ সমান হবে। এবার তুমি যদি ধরো একই জায়গায় তুমি রেখে তুমি ওটাকে একবার ডান দিকে ঘোরালে, একবার বাম দিকে ঘোরালে, একবার উপর দিকে ঘোরালে, একবার নিচের দিকে ঘোরালে, মানে একটা বিন্দুতে তুমি চারদিকে যদি ঘোরাও, তুমি দেখতে পাবে যে
ওই এই যে রঙিন জলটা একই জায়গায় স্থির থাকবে। মানে তুমি একই বিন্দুতে সব দিক দিয়ে যে চাপ, মানে তুমি যদি ধরো একটা বিন্দু আছে, এই বিন্দুতে তুমি এই দিকে রাখলে তাহলে কি চাপটাও এখানে পড়ছে। তুমি যদি এই বরাবর রাখো তাহলে চাপটা এই দিকে পড়ছে। এই দিকে যদি রাখো এইভাবে মুখ করে তাহলে এই দিকে চাপটা পড়ছে। এই দিকে যদি রাখো তাহলে কী হবে, চাপটা এইদিকে পড়ছে। এই যে চাপ একটা বিন্দুতে সব দিক দিয়ে চাপ হবে সমান হবে। তো একই বিন্দুতে কী হচ্ছে, চাপ সমান হচ্ছে, মানে একই বিন্দুতে তরল সকল দিকে সমান চাপ প্রয়োগ করে। আর এগুলো কিন্তু আমরা পড়ছি কি স্থির তরলের ক্ষেত্রে। স্থির তরল যেখানে তরল কিন্তু কোনো মুভ করছে না বা কিছু, একটা তরল যদি স্থির থাকে তখন হচ্ছে কি এই পয়েন্টগুলো আমরা জানলাম যে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা ধর্ম। যে একই যদি অনুভূমিক তল নাও, সেই অনুভূমিক তলে তোমার কিন্তু চাপ সমান হবে, কারণ সেখানে গভীরতা মানে এইচ হচ্ছে কনস্ট্যান্ট। আর গভীরতা এইচ বাড়লে কী হবে, চাপ বাড়বে, যেহেতু পি প্রপোর্শনাল টু এইচ। আর একই বিন্দুতে তরল সমান দিকে সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে। তুমি একই বিন্দুতে তুমি যদি দেখো তাহলে অবশ্যই সব দিক দিয়ে কী হবে, চাপ সমান হবে। এগুলো হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে যে একটা পাত্র যদি থাকে, একটা পাত্র নিলাম এবং পাত্রতে ধরো তরল আছে। এই পাত্রের কোথাও আমি একটা ছোট্ট ছিদ্র করে দিলাম, তাহলে কী হবে, ধরো এটাতে জল আছে, জলটা কী হবে, এইভাবে বেরোবে। তুমি দেখতে পাবে যে তুমি যদি খুব উঁচুতে যদি ছিদ্রটা করো তাহলে জলটাও গিয়ে এইভাবে পড়বে। তুমি যদি এইখানে করো তাহলে এইটা গিয়ে এখানে পড়লো। আর খুব যদি ছোট জায়গায় করো তাহলে এইভাবে পড়বে। তাহলে বিভিন্ন জায়গাতে জল মানে বিভিন্ন গভীরতায় তুমি যদি করো তাহলে বিভিন্ন রকম জলের যে এই যে জল পড়ার এটা তার যে নেচারটা, প্রকৃতি, সেটা আলাদা হবে। এবং এই যে তুমি একটা কন্টেনার রাখলে, ধরো কোনো একটা জায়গাতে তুমি যদি রাখো, এই যে ধরো এখানে জল আছে, ঠিক আছে, পুরোটাতে জল আছে, এবং তুমি এটা হচ্ছে একটা কোনো গভীরতা মুক্ততল থেকে ধরো এইচ গভীরতায় তুমি এই ছিদ্রটা করলে, তাহলে এই যে জলটা বেরোবে তার বেগ বা সে কত দূর যাবে সেইগুলো তুমি বার করতে পারো। তো এটা কেন হচ্ছে, মানে কেন জলটা, তুমি দেখতে পাবে জলটা কেন বেগে বেরোচ্ছে, তার কারণই হচ্ছে যে যখনই তুমি একটা মানে তরল থেকে এইচ গভীরতায় তুমি একটা ধরো ছিদ্র করলে, তখন এই যে এইচ গভীরতার যে চাপ, এইচ গভীরতার যে জল, এই যে জলের যে চাপ, এই চাপটা কী হবে, এই অনুভূমিক তলে সব দিকে সমানভাবে ক্রিয়া করবে। এই সব দিকে সমানভাবে ক্রিয়া করলে এই ছিদ্র দিয়েও কাজ করবে, এবং এই চাপের প্রভাবে এই জলটা কী হবে, বাইরে বেরোবে। তাহলে এই চাপটা আসছে কী আসছে, তরলের চাপ থেকে। এই তরলের যেহেতু চাপ আছে সেহেতু তোমার হচ্ছে এইটা তোমার কী হবে না, যে জলটা বেরোবে সেটা বেগে বেরোবে। মানে এই যে তরলের চাপ থেকেই কিন্তু তরল কী করছে, ওই ছিদ্র দিয়ে যে তরল বেরোচ্ছে তার গতিশক্তি পাচ্ছে, সেই জন্য গতিশক্তি পাচ্ছে। এই গতিশক্তি হচ্ছে যে তরলটাকে বের করানোর জন্য কৃতকার্য হচ্ছে, সেটা হচ্ছে যে তরলের যে চাপ সেখান থেকে আসছে। এবং এই ছিদ্রমুখে যদি তোমার এইচ গভীরতায় যদি ছিদ্র করা হয় তাহলে সেক্ষেত্রে তরলের চাপ কত হবে, সেই ছিদ্রে বা ছিদ্রের মুখে তরলের চাপ কত হবে, সেটা হবে এইচ গভীরতা যেহেতু আছে সেহেতু এইচ গণিত তরলের ঘনত্ব রো আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তাহলে এইচ রো জি এটা হচ্ছে তোমার এই যে ছিদ্রমুখে তরলের চাপ। এবার যদি জল পড়ে, তোমার জল পড়তে পড়তে কী হবে, এই যে উপরে তল থেকে জল আস্তে আস্তে নিচের দিকে নামবে, কারণ হচ্ছে জল শেষ হয়ে যাচ্ছে, সেহেতু এবার পর মুহূর্তে কী হবে, জল এতটা নেমে গেল, তখন ছিদ্র কিন্তু এখানেই ছিল, তখন কিন্তু গভীরতা অনেক কমে গেল। এর গভীরতা কমে গেলে কী হবে, চাপ কমে যাবে। চাপ কমে গেলে তুমি দেখবে জল যতটা বেগে বেরোচ্ছিল তার থেকে কম বেগে বেরোবে। মানে চাপ কমলে তোমার হচ্ছে ওর গতিশক্তি কমে যাচ্ছে, তাই বেগ কমে যাচ্ছে। এবার যদি আমাকে বলা হয় যে তাহলে ওই তরলের বেগ কত, সেটা আমরা কি করে বার করবো, তাহলে এই যে তোমার যে পাত্র ছিল সেখানে একটা ছোট্ট একটা ছিদ্র করলে, সেটা হচ্ছে ধরো এই যে তরলের যে মুক্ততল সেখান থেকে এইচ গভীরতায়, তাহলে এখানে চাপ কত, চাপ হচ্ছে পি সমান হচ্ছে এইচ রো জি। তাহলে এই যে তরলটা বেরোলো, তাহলে তরলে বেরোনোর জন্য গতিশক্তি দরকার ছিল। গতিশক্তিটা এলো কোথা থেকে, এই যে তরলের যে চাপ সেটা থেকে। এই তরলের চাপ হচ্ছে পি সমান এইচ রো জি। এবং আমি ধরে নিলাম যে এই ছিদ্রের ধরো ক্ষেত্রফল হচ্ছে কোনো একটা, এই ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে ধরো এ। তাহলে
এই তরলের মুখে মানে এই ছিদ্রের মুখে কতটা প্রযুক্ত বল কতটা, ছিদ্রের মুখে প্রযুক্ত বল কতটা, ছিদ্রের মুখে প্রযুক্ত বল হচ্ছে তরলের চাপ গণিত হচ্ছে ক্ষেত্রফল, তরলের চাপ গণিত হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রযুক্ত বল। তাহলে চাপ কতটা, এইচ রো জি, আর ক্ষেত্রফল কতটা, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এ এইচ রো জি এইটা হচ্ছে প্রযুক্ত বল, বল কাজ করছে এখানে ওই যে তরলটা বেরোচ্ছে তার জন্য প্রযুক্ত বল হচ্ছে এটা। এবার এটা যে বল কাজ করছে আর তার ফলে তোমার হচ্ছে এই যে তরল দেখো উপর থেকে নিচের দিকে সরে আসছে, মানে সরণ হচ্ছে, তাই তো। তাহলে এই যে তরলের একটা সরণ হবে, তরলের সরণ হচ্ছে, মানে তোমার জল বেরোলে এখানে হচ্ছে নিচের দিকে তোমার হচ্ছে তরলটা আস্তে আস্তে সরে যাচ্ছে, তাই তরলের একটা সরণ হচ্ছে আর বল কাজ করছে। তাহলে সেই জন্য তোমাকে এই যে ছিদ্র দিয়ে জল বার করতে কতটা কৃতকার্য করতে হবে, যে কৃতকার্য করতে হবে সেটা হচ্ছে যে প্রযুক্ত যেটা বল হচ্ছে, প্রযুক্ত বল গণিত হচ্ছে তরলের যে সরণ, তরলের সরণ। এই প্রযুক্ত বল আমরা কী বার করলাম, যে চাপ, যে ছিদ্রে যে যতটা চাপ হচ্ছে গণিত হচ্ছে ছিদ্রের যে ক্ষেত্রফল সেটা। তার মানে কি, তা ছিদ্রে প্রযুক্ত চাপ গণিত হচ্ছে ছিদ্রের ক্ষেত্রফল, ছিদ্রের ক্ষেত্রফল গণিত হচ্ছে তরলের সরণ। তরলের সরণ যেটা হচ্ছে বললাম যে যখন জল বেরিয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে তোমার হচ্ছে উপর থেকে জলটা আস্তে আস্তে তার গভীরতা কি হচ্ছে, কমছে, মানে কি এই যে মুক্ত তলটা নিচের দিকে আস্তে আস্তে নামছে, সেটা হচ্ছে তরলের সরণ। এবং যে পরিমাণ তোমার হচ্ছে এই যে ক্ষেত্রফল দিয়ে ছিদ্রের যে ক্ষেত্রফল গণিত হচ্ছে যে তরলের সরণ, মানে হচ্ছে তোমার যতটা নিচে নামলো আর সেই পরিমাণ তরল কী হলো, বেরিয়ে গেল। তাহলে এই ক্ষেত্রফল গণিত হচ্ছে তার যে সরণ হলো সেটা যদি গুণ করো সেটা হচ্ছে যে পরিমাণ জল তোমার বেরিয়ে গেল তার আয়তন বোঝাবে, যে পরিমাণ জল তোমার বেরোচ্ছে তার আয়তন, মানে এত পরিমাণ যে তোমার দৈর্ঘ্য গণিত হচ্ছে ক্ষেত্রফল, সেটা হচ্ছে তোমার আয়তন, এই পরিমাণ জল তোমার বেরিয়ে যাচ্ছে। তার মানে এই যে ছিদ্রের ক্ষেত্রফল গণিত সরণ, এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে যে নির্গত তরলের আয়তন, নির্গত তরলের আয়তন, এটা হচ্ছে নির্গত তরলের আয়তন। তাহলে ছিদ্রের প্রযুক্ত চাপ গণিত হচ্ছে নির্গত তরলের আয়তন। এবার ধরো যে আমি বললাম যে নির্গত যে তরলের আয়তন সেটা যদি আমার একক হয়, মানে এক হয়, মানে একক পরিমাণ যদি আমি তরল, একক আয়তনে যদি তরল আমি নির্গত করতে হয় তাহলে কৃতকার্য কত হবে, তাহলে কৃতকার্য হবে যে ছিদ্রে যে চাপ পড়ছে তার সাথে সমান, তাহলে সেটা হবে ছিদ্রে প্রযুক্ত চাপ। তাহলে এটা হচ্ছে কৃতকার্য হচ্ছে একক আয়তনের তরলকে নির্গত করতে, বের করতে, সেটা হচ্ছে কৃতকার্য হচ্ছে ছিদ্র প্রযুক্ত চাপ। আর এটাই হচ্ছে কি হচ্ছে, এই কৃতকার্য কি হচ্ছে তরলের গতিশক্তি হিসাবে দেখা যাচ্ছে। এবার একক আয়তনের যে তরলের ভর কত, একক আয়তনের তরলের ভর কত, ভর সমান কি, ভর সমান হচ্ছে তরলের ঘনত্ব গণিত হচ্ছে আয়তন। এবার যদি একক আয়তন হয় মানে হচ্ছে ভি সমান হচ্ছে 1, মানে হচ্ছে রো। তার মানে কি তরলের ভর এটা এম সমান হচ্ছে রো। তাহলে গতিশক্তি কত হবে, গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এটা হচ্ছে যেখানে ভি হচ্ছে ওর বেগ, তরলের বেগ, আর এম এর জায়গায় আমি লিখতে পারি রো। তাহলে হাফ রো ভি স্কোয়ার, এটা হচ্ছে কার, এটা হচ্ছে একক আয়তনে তরলের গতিশক্তি। তাহলে এটা হচ্ছে কার সাথে সমান হবে, যে ছিদ্রে যে প্রযুক্ত চাপ হচ্ছে তার সাথে সমান। তাহলে ছিদ্রে প্রযুক্ত চাপ কত, সেটা হচ্ছে এইচ রো জি। তাহলে আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান হচ্ছে, দেখো রো কেটে যাবে, আমি পেলাম 2gh, ওকে 2gh, তার মানে ভি সমান হচ্ছে √2gh। এটাই হচ্ছে এই যে ছিদ্র দিয়ে যেটা বেরোচ্ছে তরল তার বেগের মান √2gh। এবার যেহেতু যখন তোমার এই এইচ কমে যাবে, মানে যখন আস্তে আস্তে জল বেরোতে থাকবে, এইচ কী হবে, তরলের মুক্ততার থেকে গভীরতা কমতে থাকবে, ওর বেগ কমতে থাকবে। তো এটাই হচ্ছে যে কোনো একটা যদি তোমার কন্টেনারের যদি একটা ছিদ্র করে দাও তাহলে কতটা বেগে জল বেরোবে, এবং এই বেগ ধরে তুমি কতটা দূরত্ব যাবে সেটা বার করতে পারো, কারণ হচ্ছে তোমরা এটা কিন্তু প্রাসের গতিতে পড়েছো এবং সেটা তুমি বার করতে পারো যে কতটা যাবে, কারণ ওর হচ্ছে এই ক্ষেত্রে পুরোটাই হচ্ছে কি অনুভূমিক বেগ। তাহলে অনুভূমিক বেগ আর কতটা টাইম জুড়ে যাবে তুমি সেটা যদি গুণ করো তাহলে তুমি তার অনুভূমিক পাল্লা পেয়ে যাবে, এবং এরকম কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষায় থাকে।
এবার আসছি যে স্থির তরলের মুক্ত তলের বৈশিষ্ট্য। যে একটা যদি স্থির তরল থাকে তার যে মুক্ত তল যেটা বললাম এটা হচ্ছে মুক্ত তল। এই মুক্ত তলের কী কী বৈশিষ্ট্য আছে? এই মুক্ত তলের বৈশিষ্ট্য হচ্ছে দুটো। একটা হচ্ছে যে স্থির তরলের মুক্ত তল সর্বদা অনুভূমিক হবে, মানে এটা সবসময় অনুভূমিক হবে, মানে এ কিন্তু সবসময় ভূপৃষ্ঠ থেকে একই উচ্চতায় থাকবে, মানে অনুভূমিক হবে। কারণ হচ্ছে যে অনুভূমিক হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে যদি তুমি একটা ধরো এরকম কন্টেনার নিলে এবং ধরো বললে যে তরলটা এরকম, মানে তার যে মুক্ততল এটা এরকম, তাহলে একটা বিন্দু এখানে এ, এখানে বিন্দু বি নিলাম এবং কোনো একটা ধরো গভীরতায় কোনো একটা এইভাবে হচ্ছে একটা অনুভূমিক তল নিলাম, তাহলে আমরা জানি যে এই অনুভূমিক তলের চাপ সমান হবে। এই অনুভূমিক তলের চাপ কি সমান? এটা আমরা আগে পড়লাম যে একটা অনুভূমিক তল যদি নাও তাহলে সেক্ষেত্রে চাপ কিন্তু সমান হবে। তার মানে এক্ষেত্রে এইটা যদি ধরো এই দূরত্ব যদি H1, এই দূরত্ব যদি H2 হয়, তার মানে H1 ρg এই চাপটা সমান হবে এই বিন্দুতে চাপ, সমান হবে এই বিন্দুতে চাপ, সেটা ধরো লিখলাম H2 ρg। তার মানে কি এবার রোজি রোজি কেটে গেল, তাহলে পেলাম H1 সমান হচ্ছে H2, মানে H1 সমান H2 হতে হবে, মানে H1 এই যে উচ্চতা আর H2 এই উচ্চতা সমান হতে হবে, মানে এইটা এরকম অনুভূমিক হতেই হবে, তবে এটা সম্ভব। তার মানে কি তরলের মুক্ততল সবসময় অনুভূমিক থাকে। আর একটা হচ্ছে যদি ধরো বিভিন্ন আকারের এরকম ধরো টিউব নিলাম, একটা হচ্ছে বড় টিউব এরকম নিলাম, তার সাথে একটা ছোটো টিউব এরকম যোগ করলাম, আবার একটা উল্টো কোনো একটা বিভিন্ন স্টাইলের যদি এরকম বিভিন্ন আকার আকৃতির যদি আয়তনের বিভিন্ন যদি টিউব এভাবে যোগ করা হয় এবং যদি আমি জল ঢালি, কোনো একটা জল বা তরল ঢালি, তুমি দেখতে পাবে যে একটা নির্দিষ্ট হাইটেই সবগুলোর ক্ষেত্রেই একটা নির্দিষ্ট হাইট অবধি জল বা তরল আছে, মানে এই যে জলগুলো আছে বা তরলগুলো আছে সেগুলো একটা নির্দিষ্ট অনুভূমিক তলে থাকবে, নির্দিষ্ট অনুভূমিক তলে থাকবে। এটাকে বলা হয় যে তরলের সমোচ্চশীলতার ধর্ম, সমোচ্চশীলতা ধর্ম। এই ধর্মটাই হচ্ছে যে সমোচ্চশীলতা, যে একটি অনুভূমিক তলে থাকবে, তুমি যে কোনো আকার বা আকৃতি হোক না কেন। তার কারণে হচ্ছে যে তুমি ধরো একটা এইভাবে যে নিচে যে কানেকশান আছে, যোগ করা আছে, এই যে একটা অনুভূমিক তল, এখানে চাপ সমান, যেহেতু চাপ সমান তার মানে কি যে মুক্ততল থেকে গভীরতা অবশ্যই সমান হতে হবে, আর সেই জন্য মুক্ততলগুলিও কী হবে? অনুভূমিক হবে। তাই পরস্পরের সঙ্গে যুক্ত পাত্রগুলিতে স্থির তলে মুক্ততল একই অনুভূমিক তলে থাকবে। এবার আসছি ইউনলে দুই বিভিন্ন তরলের সাম্য। ধরো ইউনল মানে হচ্ছে একটা ইউ আকৃতির নল, এরকম একটা ইউ আকৃতির নল যদি নিই এবং পুরোটাতে সুষম প্রস্থচ্ছেদ, মানে হচ্ছে যে ওকে এটা ভুল হলো, এরকমভাবে যদি আঁকি, সুষম প্রস্থচ্ছেদ যদি বলে, সুষম প্রস্থচ্ছেদ তার মানে হচ্ছে এই যে এর যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এটা কিন্তু সব জায়গাতেই সমান, এই ক্ষেত্রফলটা সব জায়গাতে সমান, তখন সেটাকে বলা হয় সুষম প্রস্থচ্ছেদ। ওকে, তাহলে সেটা হচ্ছে সুষম প্রস্থচ্ছেদ। আর এই যে এটা তুমি এটা নর্মালি তুমি যদি একটা নল নাও, সেটা হচ্ছে এরকম নল হয়, এটা যদি বাঁকিয়ে এরকম করো, এরকম যেটাকে ইউ এর মতো দেখলে, তখন সেটাকে বলা হয় ইউনল। ঠিক আছে। এবার এই ইউনলে তুমি যদি ধরো একটা দুই দিকটাই খোলা আছে এবং তুমি একটা তরল ঢালছো, কোনো একটা তরল ঢাললে কী হবে, যেহেতু সমোচ্চশীলতার ধর্মের জন্য ও কিন্তু তরলটা এরকমভাবে পুরোটাতেই এরকম ফিল হয়ে একই অনুভূমিক তল অবধি উঠে আসবে, তাই তো? যেখানেই আসুক এই অনুভূমিক তলটা কিন্তু একই অনুভূমিক তলে থাকবে, তার যে মুক্ত তল সে দুটো কিন্তু একই অনুভূমিক তলে থাকবে। এবার ধরো এই তরলটা তুমি প্রথমে ঢাললে, এরপরে আমি যদি আরেকটা তরল ঢাললাম যেটা হচ্ছে এই তরলের সাথে মেশে না, এরকম একটা তরল আবার এই মুখ দিয়ে ঢাললাম, তাহলে কি হবে? তুমি দেখতে পাবে যে এই যে তোমার ইউনল, এইটা হচ্ছে এরকম থেকে গেল। যখনই তুমি আরেকটা তরল এইভাবে ঢালবে, তরলটা আস্তে আস্তে গড়িয়ে এখানে থাকবে এবং যেহেতু মেশে না, ওর ওপরে এইভাবে আস্তে আস্তে জমাতে থাকবে এবং এই চাপের জন্য কী হবে, এটা আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং এটা এই মুক্ত তলটা উপরের দিকে এদিকে উঠবে এবং এরকমভাবে যে এটা যেটা ছিল, এটা ধরো কোনো একটা পয়েন্টে ছিল, এই পয়েন্টটা ধরো আগে ছিল এবং এটা এখানে গিয়ে উঠলো এতটা, আর
আর এটা যেটা নতুন যেটা তোমার যে তরল এলো সেটা হচ্ছে এই এতটা অবধি ধরো এখানে আছে। এই তাহলে এইটা হচ্ছে ইউনলে দুটো ভিন্ন তরল ঢালো, তাহলে এইরকমভাবে একটা সাম্য তৈরি হলো এবং এখানে একটা কি বিভব তৈরি হলো। এইটা হচ্ছে এই তরলের মুক্ততল, এটা হচ্ছে এই দ্বিতীয় যে প্রথমে যে তরলটা ধরেছিলাম তার মুক্ততল, এটা হচ্ছে বিভেদ তল, আর এটা হচ্ছে আর একটা তরলের মুক্ততল। এটা হচ্ছে এ তরলের মুক্ততল, এটা বি তরলের মুক্ততল। এটাকে আমি বললাম। এবার এই তরলে যদি ঘনত্ব ধরো ρ1 ধরি, এই তরলের ঘনত্ব যদি ρ2 ধরি, তাহলে দেখো যে এইখানে তোমার যে এই যে যেটাকে বলছে যে তোমার হচ্ছে এই যে বিভেদ তল, এই বিভেদ তলে যে চাপটা পড়বে, এই বিভেদ তলে যে চাপটা পড়বে পুরোটাই কিন্তু এই যে দ্বিতীয় যে তরল তার জন্য চাপটা পড়বে। মানে এই বিভেদ তলে, এটা যদি ডি বিন্দু বলি, এই ডি বিন্দুতে চাপ হবে কতটা, যে H2, এই যে গভীরতা H2 গণিত হচ্ছে তার ঘনত্ব ρ2 গণিত হচ্ছে জি। আর এই অনুভূমিক তলে যদি তুমি একটা অনুভূমিক তল কল্পনা করে নিলে, তাহলে এই উচ্চতা যদি H1 হয়, তাহলে আমি বলতে পারি যে এইখানে যে চাপ সেটা হবে H1 গণিত হচ্ছে ρ1 গণিত জি। এটা হচ্ছে প্রথম তরলের জন্য এইখানে চাপ। আর যেহেতু এটা অনুভূমিক তলে আছে, সেহেতু অনুভূমিক তলের জন্য এইখানে যে চাপ আর এইখানে যে চাপ এখানে সমান হবে। তার মানে H1 ρg সমান হবে H2 ρ2 জি। তার মানে হচ্ছে দেখো জি জি কেটে গেল, আমি পেলাম H1/H2 সমান হচ্ছে ρ2/ρ1। তার মানে গভীরতা যার, যদি তোমার ঘনত্ব বেশি হয় গভীরতা কম হবে। মানে দেখো এখানে তোমার তার মানে কি H1/H2 সমান হচ্ছে ρ2/ρ1, মানে হচ্ছে 1/ρ1/ρ2 এরকম। তার মানে যে H প্রপোর্শনাল হচ্ছে 1/ρ। তো এইভাবে H প্রপোর্শনাল টু 1/ρ, মানে যার ঘনত্ব যত বেশি তার গভীরতা তত কম হবে। আর ঘনত্ব যদি কম হয় গভীরতা বেশি হবে। তো এখান থেকে আমরা এটাই বলতে পারি যে সাম্যাবস্থায় যে বিভেদ তল, এই সাম্যাবস্থার বিভেদ তল থেকে যে কতটা উচ্চতা আছে সেটা হচ্ছে তার ঘনত্বের উপর নির্ভর করে। যে যার ঘনত্ব বেশি হবে সেটা বেশি উচ্চতায় থাকবে, যার ঘনত্ব কম হবে তার উচ্চতা বেশি হবে, যার ঘনত্ব বেশি হবে তার উচ্চতা কম হবে। আর লাস্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে আমি তরলে খাড়াভাবে নিমজ্জিত কোনো তরলের পার্শ্বঘাত। মানে আমি যদি একটা তরল নিলাম এবং একটা যদি এরকমভাবে প্লেট বা একটা পাত যদি এইভাবে অনুভূমিকভাবে রাখি, অনুভূমিক যদি রাখি, তাহলে কি একটা অনুভূমিক তলে এটা থাকবে। তার মানে কি এখানে প্রত্যেকটা বিন্দুতে ওর চাপ হবে কি সমান। কিন্তু যদি আমি একটা পাতকে যদি এইভাবে রেখে এইভাবে লম্বভাবে আড়াআড়িভাবে যদি রাখি এরকম, এবং ধরলাম যে এটা ধরো তরলের মুক্ততল, এখান থেকে এর দূরত্ব যদি ধরো H1 হয়, তাহলে এটা যদি এই যে পাতের দৈর্ঘ্য, এটা যদি দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি বি হয়, তাহলে এই গভীরতা কত হবে, এটা হবে টোটাল হবে H1 প্লাস হচ্ছে বি। তাহলে যেহেতু এটা হচ্ছে খাড়াভাবে আনতভাবে রাখলে দেখো যে যেহেতু গভীরতা আলাদা বিভিন্ন পয়েন্টে, তাই চাপ হচ্ছে বিভিন্ন হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে যদি বলে পার্শ্বঘাত কত সেটা বার করো। পার্শ্বঘাত মানে হচ্ছে পার্শ্ব যে চাপ, পার্শ্বচাপ গণিত হচ্ছে ওর যে ক্ষেত্রফল সেটা বার করো। তাহলে যদি তোমার অনুভূমিক থাকতো তাহলে যে চাপটা সেটা সমান হতো, চাপ গণিত হচ্ছে ওর যে ক্ষেত্রফল সেটাই হচ্ছে এটা, তাহলে সেটাই হচ্ছে ওর এটা হচ্ছে ঘাত পেতাম। এবার এক্ষেত্রে তোমার যেহেতু আনন্তভাবে বা খাড়াভাবে নামাচ্ছ, তাহলে সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন অবস্থানে কী হবে, চাপ আলাদা। তার জন্য আমাকে কী করতে হবে, একটা গড় ভ্যালু নিতে হবে। তাহলে H1 জায়গাতে চাপ কত, H1 ρg। আর এই পজিশানে গভীরতা H1 প্লাস বি, তাহলে সেখানে চাপ হচ্ছে H1 প্লাস বি গণিত ρg। আমি কি করব, তার গড় নিব, মানে একটা 2 দিয়ে ভাগ করে দেবো, যোগ করে 2 দিকে ভাগ। তাহলে H1 ρg প্লাস H1 বি প্লাস ইন্টু ρg/2, এইটা হচ্ছে তোমার গড় চাপ। তাহলে তার সাথে যদি আমি ক্ষেত্রফল গুণ করে দিই, তাহলে কী পাবো, পার্শ্বঘাত পেয়ে যাবো, গড় পার্শ্বঘাত। সেটা হচ্ছে গড় চাপ গণিত এটা। তাহলে H1 ρg প্লাস H1 প্লাস বি ρg বাই হচ্ছে 2 ইন্টু হচ্ছে তোমার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে
এ ইন্টু বি, এটাই হচ্ছে ওর পার্শ্বঘাত। তো এইভাবে তুমি কি করবে, যদি তুমি অনুভূমিক যদি না হয়, যদি তোমার এইভাবে যদি তোমার কোনো খাড়াভাবে তুমি যদি কোনো পাতকে রাখো, তাহলে তোমাকে একটা গড় ভ্যালু, চাপের গড় ভ্যালু বার করে নিয়ে তার সাথে ক্ষেত্রফল গুণ করলে তুমি পার্শ্বঘাত পেয়ে যাবে। এবার আমরা দুটো উদাহরণ করে নেব এখান থেকে যা পড়লাম সেটা থেকে, যে একটি হ্রদের কত গভীরে জলের মধ্যে মোট চাপ বায়ুমণ্ডলের চাপের দ্বিগুণ হবে। মানে একটা ধরো হ্রদ আছে, হ্রদের মধ্যে ধরো জল আছে এরকম, এবং জলের একটা গভীরতায় কোনো একটা বিন্দুতে কি হবে, তোমার যে চাপ হবে, যে টোটাল চাপ, সেটা কি হবে, একটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ থাকবে, প্লাস হচ্ছে তোমার যে জলের যে গভীরতার জন্য যে চাপ, সেটা হচ্ছে এইচ রোজি, এটা হবে। আর বলছে এই চাপ বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে, মানে বি প্লাস এইচ রোজি, এটা কী হবে, বায়ুমণ্ডলীয় যে চাপ বি তার দ্বিগুণ, মানে 2b হবে, এটা বলে দিয়েছে। তাহলে দেখো যে এক্ষেত্রে পাচ্ছি বিটা যদি এদিকে নিয়ে যায়, তাহলে বি সমান হচ্ছে এইচ রো জি। আমাকে বার করতে হবে এইচ, তাহলে এইচ হচ্ছে বি বাই রো গণিত জি। এবার বায়ুমণ্ডলীয় চাপ কতটা, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, সেটা হচ্ছে এইচ রো, রো হচ্ছে পারদের ঘনত্ব 13.6 গণিত জি হচ্ছে 980। এটা যদি ক্যালকুলেট করো তুমি পাবে তোমার হচ্ছে, ওকে এখানে ক্যালকুলেট করার দরকার নেই, যেহেতু হচ্ছে এখানে জি হচ্ছে তোমার হচ্ছে যেটা জি, তার মানে হচ্ছে বি সমান হচ্ছে 76 গণিত 13.6 গণিত জি, এটা বসিয়ে দাও, 76 গণিত 13.6 গণিত হচ্ছে জি বাই হচ্ছে রো জি, জি জি কেটে গেল। আর যেহেতু হচ্ছে হ্রদে জল আছে, জলের ঘনত্ব হচ্ছে 1, তাহলে রো সমান হচ্ছে 1, তার মানে এইচ হবে 76 গণিত 13.6 সেমি, 76 গণিত 13.6 হচ্ছে 1033.6 সেমি। তার মানে এত গভীরে কী হবে না, মোট চাপ হবে বায়ুমণ্ডলীয় চাপের দ্বিগুণ হবে। নেক্সট কোশ্চেন, যে সমপ্রস্থচ্ছেদের একটি যদি ইউনলে যদি কিছু পরিমাণ পারদ আছে, তাহলে একটা ইউনল আছে এরকমভাবে, এই তাতে কিছু পরিমাণ পারদ আছে, মানে পারদ ঢেলেছ এবং এইভাবে মুক্ততলটা একই অনুভূমিক তলে আছে, এটা হচ্ছে পারদ। ইউনলের এক বাহুতে 13.4 সেমি উচ্চতার জল ঢালে এবং তুমি একটা জল ঢালে এরকম, তার মানে কি হলো, যে এই যে ইউনলে কি হলো এরকমভাবে, এটা ইউনল, তো জল ঢালার পরে এইখানে হচ্ছে জল তৈরি হলো এতটা, আর পারদটা এতটা উঠে গেল। তাহলে দেখো যে অপরবাহিতে কী হলো, পারদের তল পূর্বের তল থেকে কতটা উঁচুতে উঠবে, তাহলে পূর্বের তল ছিল এটা, তার মানে এইখান থেকে, এবার এইখান থেকে এটা কতটা উঠবে সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো যখনই তুমি এটা ঢাললে, জল ঢাললে, তখন পারদের তল এখানে এক্স পরিমাণ নামলে, এখানে এক্স পরিমাণ বাড়ছে, তার মানে এই যে পুরোটা এটা হচ্ছে 2x, আমি ধরে নিলাম যে আগে যে তলটা ছিল, মানে এখন যে এই তল থেকে এইটা হচ্ছে তোমার হচ্ছে এইটা হচ্ছে 2x, এইটা থেকে এটা এখন যে তল, যে মুক্ত তল, সেটা হচ্ছে এই যে বিভেদ তল থেকে 2x পরিমাণ উঁচুতে থাকবে। এবার এই যে তল, এটা হচ্ছে পুরো জল আছে, এখন এটা পুরো জল আছে, তাহলে জলের যে চাপ সেটা হচ্ছে দেখো 13.4 সেমি গণিত হচ্ছে তার ঘনত্ব রো গণিত জি, এটা হচ্ছে তার জলের চাপ, সমান হবে এই 2x পরিমাণ যে পারো তার চাপ, তাহলে 2x গণিত 13.6 গণিত জি, তাহলে 2x সমান কত পাবো, দেখো যে 13.4 গণিত জি, জি জি কেটে গেল, বাই 2 গণিত 13.6, মানে প্রায় হচ্ছে 0.5 সেমি, তাহলে এক্স হচ্ছে 0.5 সেমি। তো এটাই হচ্ছে তোমার হচ্ছে যে পূর্বের তল থেকে 0.5 সেমি পরিমাণ ওপরে উঠে যাবে। এক্স হচ্ছে এই, মানে এক্স হচ্ছে বিভেদ তল থেকে কতটা উঠলো এক্স পরিমাণ, সেটা আমরা বার করেছি 0.5 সেমি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা অনেকটা তরলের চাপ সম্পর্কে জানলাম, এবং এখানে কিন্তু অনেক কিছু তোমাদের মনে রাখতে হবে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যে তরলের চাপের মান কত, সেটা হচ্ছে মনে রাখবে এইচ রো জি। এইচ রো জি হচ্ছে গভীরতা গণিত হচ্ছে তরলের ঘনত্ব গণিত হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ রো জি। আর অবশ্যই 3টে পয়েন্ট মনে রাখবে, যে একই অনুভূমিক তলের চাপ সমান, গভীরতা বাড়লে চাপ বাড়বে, আর একই বিন্দুতে তরল সব দিকে সমান পরিমাণ চাপ দেয়। আর একটি যদি ছোট একটা ছিদ্র করে দাও, তাহলে কি হবে, তার কত বেগ হবে, অনুভূমিক পাল্লা কত হবে, সেগুলো অনুভূমিক পাল্লাটা তোমরা বার করে নিও, আর বেগ কত হবে সেটা হচ্ছে ভি সমান হচ্ছে √2J, যেখানে এইচ হচ্ছে তরলের গভীরতা, মানে যে গভীরতায় তুমি ছিদ্রটা করেছো সেটা হচ্ছে এইচ। আর স্থির তরলে মুক্ত তলে বৈশিষ্ট্য হচ্ছে মুক্ততল সর্বদা অনুভূমিক হবে,
আর বিভিন্ন আকারের যদি পাত্রতেও তুমি যুক্ত করো তাহলেও কিন্তু তরলে মুক্ত তল একই অনুভূমিক তলে থাকবে, যেটাকে বলছে সমোচ্চশীলতা ধর্ম। আর একটা ইউনলে এক্ষেত্রে এইখান থেকে অনেক কোশ্চেন পরীক্ষায় দেয়। তো ইউনলের ক্ষেত্রে কী হবে, যে তোমার যে বিভেদ তলে যে চাপ হবে সেটা হবে যে এক্সট্রা যেটা আছে তোমার হচ্ছে সেটার চাপ সমান হবে, মানে একই অনুভূমিক তলের চাপ কিন্তু সমান। এটা ব্যবহার করেই তোমাকে অঙ্কগুলো করতে হবে। আর অবশ্যই তুমি যদি খারাপভাবে কোনো পাত রাখো তাহলে তোমাকে একটা গড় চাপ বার করে নিয়ে তার সাথে ক্ষেত্রফল গুণ করলেই পার্শ্বঘাত পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো, বা যারা হোয়াটসঅ্যাপে গ্রুপে আছো তারা অবশ্যই মেসেজ করো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।